করলে পরেই কোনো না কোনোভাবে মামলা হবে, আর মামলা হলেই নিয়োগ পত্রিকা প্রক্রিয়া আটকে যাবে। আসলে ওদের তো স্থায়ী নিয়োগ করার কোনো রকম সাধ্য নেই। ভাবা যায় একজন সাংসদ, আবার তিনি একজন বরিষ্ঠ আইনজীবী আর রাজ্যপাল এই ধরনের পাড়ার দুই মাস্তানের ঢঙে কাজকর্ম করছেন। পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। বিহারে কজন ঘুষপেটিয়া পাওয়া গেছে, কিন্তু সেই প্রক্রিয়ায় বহু প্রান্তিক মানুষের নাম বাদ চলে গেছে। গ্রামের মানুষ জানেন যে শিক্ষক নিয়োগ হচ্ছে এরা দুর্নীতিগ্রস্ত, এদের সকলের চাকরি চলে গেছে দুর্নীতি করেছেন বলে। তাহলে সে যতই দরিদ্র হোক, সে কি তার ছেলে মেয়েকে পাঠাবে? খারাপ লাগে, অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃষ্টি আমরা কোথায় নামিয়ে আনলাম। ফ্রন্টের বিরুদ্ধে কুৎসা করতে গেলে পরে তো সে কুৎসার কোনো রকম সীমারেখা নেই না। তিনি হইচই করে বলেন অনুপ্রবেশে ভরে গেছে। ইন্টারভিউ তালিকায় দাগি থাকলে সিদ্ধান্ত নিন, দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করুন, এসএসসিকে হাইকোর্টের তরফ থেকে বলা হলো। আগেই আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দাগিরা যাতে পরীক্ষায় না বসতে পারে সেই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দাগিরা পরীক্ষায় বসলো, ইন্টারভিউ তালিকায় দাগিদের নাম আসবে, কি বলবেন? না, এগুলো তো রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে না, করতে চায় না, সেই জন্য এইসব তারা রাখছে। এবং তারা জানেন এসব করলে পরেই কোনো না কোনোভাবে মামলা হবে, আর মামলা হলেই নিয়োগ পত্রিকা প্রক্রিয়া আটকে যাবে। আসলে ওদের তো স্থায়ী নিয়োগ করার কোনো রকম সাধ্য নেই, আকণ্ঠ দেনায় ডুবে আছে। সরকারি প্রশাসন চালাবার মতো খরচা টাকা পয়সা ওদের নেই। সেই জন্য ওরা সবসময় চাইবে স্থায়ী নিয়োগ না করে এইসব কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ করানো। আর ধীরে ধীরে স্কুলগুলো তুলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি পরিকাঠামোর যে স্কুল ছিল সেটাকে প্রায় তুলে দিয়েছে, তুলে দিয়ে প্রাইভেট যারা ব্যবসায়ী, যারা স্কুল, এখন পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই দুটো ক্ষেত্রেই তারা ব্যক্তি পুঁজিকে লালন পালন করছে, সেই জন্যই এসব পরিকল্পনা। আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এসএসসি যারা এইবার 2025 পরীক্ষা দিয়েছে, যারা 2016 সাল থেকে চাকরি করে আসছিলেন, তারা রাস্তায় নেমেছিলেন গতকাল। তারা দাবি করছে শূন্য পদ বাড়ানোর দাবি। এবং অপরদিকে দেখতে পাচ্ছি যারা নতুন বা নবাগত যারা রয়েছে, তারা দাবি করছেন যে 10 নম্বর অতিরিক্ত কেন দেওয়া হয়েছে তা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। 10 নম্বর অতিরিক্ত দেওয়া নিয়ে তো মামলা আছে। এই যে বিধি ওরা করেছেন সেই বিধির সাংবিধানিকতা নিয়ে মামলা আছে। দেয়া যায় কি যায় না বিচার হবে। চাইলেই শূন্যপদ তৈরি করা যায় না। আসলে গোটা শিক্ষা ব্যবস্থাতে তৃণমূল কংগ্রেস এবং আন্দোলনকারীদের একাংশ মিলে ঘেঁটে দিতে চাইছে। এটা তো মুড়কি না, ইচ্ছে হলো শূন্যপদ বাড়িয়ে দিলাম। সেই শূন্যপদ বাড়িয়ে দিয়ে তাদের যে নিয়োগ করবেন তারা কোথায় বসবেন, কোথায় যাবেন? স্কুলই নেই। স্কুল আগে চালু করো, ছাত্রদের সেখানে নিয়ে এসো, তারপর তো শূন্যপদ। স্কুলগুলোতে অনেক শিক্ষকও নেই, এমনটাও দাবি উঠছে। নেই তো, বাচ্চারাও আসছে না। নেই তো পরিকাঠামোর। যদি গ্রামের মানুষ জানেন যে শিক্ষক নিয়োগ হচ্ছে এরা দুর্নীতিগ্রস্ত, এদের সকলের চাকরি চলে গেছে দুর্নীতি করেছেন বলে, তাহলে সে যতই দরিদ্র হোক, সে কি তার ছেলে মেয়েকে পাঠাবে? এবং যারা প্রাইভেট পুঁজির, তারা তো বাজারে লোকজন লাগিয়ে নামিয়ে দিয়েছে বাজারে যে সরকারি স্কুলে যেও না, ওখানে শিক্ষকরা দুর্নীতিগ্রস্ত। না খেয়েও বাপ মা পাঠাচ্ছে প্রাইভেট স্কুলে। এই যে পরিকল্পনা মমতার ছিল, সেটা তো মমতা আপাতত সাকসেসফুল। পশ্চিমবঙ্গে সর্বনাশ হলো, কিন্তু ওর ব্যক্তিগত রাজনৈতিক সুবিধের জন্য এসব করছে। স্যার, একটা বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের সংঘাত চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একধারে সাংসদ, অন্যদিকে আইনজীবী। তিনি আজকে আমরা দেখতে পেলাম হেয়ার স্ট্রিট থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল দুদিন আগে আমরা দেখছিলাম যে পুরো রাজভবন চত্বর স্লিপার্স ডগ থেকে বিভিন্নভাবে তদন্ত করিয়ে সাংবাদিকদেরকে সামনে রেখে পুরো বিষয়টি দেখালেন, কিন্তু এবার পরবর্তীতে রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করলেন। আজকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে। এটা হচ্ছেটা কি স্যার? দেখুন, এই তো আমি এই সব বলে বলে তো ক্লান্ত হয়ে গিয়েছি। বলে আমার বিরুদ্ধে অনেক লোক অনেক কুৎসা করে। 2011 হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বনাশের যাত্রা শুরু, এবং এই যেসব দেখতে পাচ্ছেন না, এগুলো সেই যাত্রাপথের এক একটা অংশ। ভাবা যায় একজন সাংসদ, আবার তিনি একজন বরিষ্ঠ আইনজীবী আর রাজ্যপাল এই ধরনের পাড়ার দুই মাস্তানের ঢঙে কাজকর্ম করছেন। এ কি সংসদীয় পরিকাঠামোর মধ্যে শোভন?
না গ্রহণযোগ্য? আর রাজ্যপালের বিরুদ্ধে কি এফআইআর হয়? আমি বুঝতে পারছি না। মানে কথা হচ্ছে যে কি বলবো, মানে খুব খারাপ লাগে, অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কৃষ্টি আমরা কোথায় নামিয়ে আনলাম। এ নিয়ে আমাদের একটু ভাবা দরকার। পশ্চিমবঙ্গকে তার সুনাম, তার স্বমহিমায় ফিরিয়ে আনার জন্যে সমস্ত মানুষের রাস্তায় নামা উচিত। আমি বারবার বলি যে প্রজাতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে ভাবুন যে আগামী দিনে কাদের আপনারা দায়িত্ব দিতে যাচ্ছেন। কিছু ক্ষণিক লোভে বা ক্ষণিক প্রলোভনে বিচলিত না হয়ে দীর্ঘস্থায়ী মঙ্গলের কথা ভাবতে শিখুন, একথাই বলতে হচ্ছে। স্যার, আরও একটা বিষয়, যেখানে এসআইআর বাংলার বিভিন্ন প্রান্ত, সেখানে এসআইআর প্রক্রিয়া চলছে এবং তারই মধ্যে সীমান্ত কিছু এলাকাতে দেখা যাচ্ছে বাংলাদেশি যারা রয়েছেন তারা চলে যাচ্ছেন বাংলাদেশে। তারা দাবি করছেন তাদের কারো শরীর খারাপ, কারো কেউ আবার দাবি করছেন 8-9 বছর ধরে ছিলেন, এসআইআর হচ্ছে, এনআরসি হচ্ছেন, তাই তারা চলে যাচ্ছে। এদিকে অনেকে এসআইআর বিরোধিতা করে বিভিন্ন মঞ্চ, বিভিন্ন ঐক্য মঞ্চ এবং শাসক দলও বিরোধিতা করছে। তারা এসআইআর কি সত্যি দরকার রয়েছে রাজ্যে? দেখুন, এই সব প্রশ্নগুলো উঠছে কেন? 2002-এ এসআইআর হয়েছিল, এত উত্তেজনা ছিল? আমরা তো 2002-এ তো আমরা মোটামুটি সচেতন ছিলাম। আমরা কখনো এসআইআর হচ্ছে বলে খুব একটা বেশি মানুষের মধ্যে উৎকণ্ঠা, হই হই এত প্রচার দেখিনি আমরা। কারণ কি বলুন তো, তখন ভোটার লিস্ট সংশোধনের প্রক্রিয়া হচ্ছিল, সুনির্দিষ্টভাবে যে মানুষগুলো আছেন তাদের নাম তোলা এবং নাম বাদ দেওয়া। 2002-এর পর অনুপ্রবেশের একটা তত্ত্ব হাজির করলেন মমতা। তখন তিনি বিজেপির শরিক, এখনও তিনি বিজেপির শরিক। বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা করতে গেলে পরে তো সে কুৎসার কোনো রকম সীমারেখা নেই না। তিনি হইচই করে বললেন অনুপ্রবেশে ভরে গেছে। আর বিজেপি ঠিক এই অস্ত্রটাই চাইছিল, সেটাকে সে ব্যবহার করলো। এই যে আমি বলি না যে আরএসএসের কন্যা মমতা, তা এগুলো একটা কারণ। এবং এই অনুপ্রবেশের তত্ত্ব নিয়ে তো আজকে এসআইআর নিয়ে এত বিতর্ক। বিহারে ওরা বলেছিলেন এসআইআর করছি ঘুষপেটিয়া, যেটাকে মমতা বলেন অনুপ্রবেশ, সেটাকে অমিত শাহ বলেন ঘুষপেটিয়া। বিহারে কজন ঘুষপেটিয়া পাওয়া গেছে? কিন্তু সেই প্রক্রিয়ায় বহু প্রান্তিক মানুষের নাম বাদ চলে গেছে। এই প্রান্তিক মানুষের নাম বাদ দেওয়াটাই হচ্ছে পরিকল্পনা বিজেপি আরএসএসের। কেন এরা জানে এই প্রান্তিক মানুষেরা ওদের ভোট দেবেন না, এবং তাদের মনের মধ্যে ভয় তৈরি করা, ভয়ে যদি খানিকটা ভোট দেয়। আজকে পশ্চিমবঙ্গে এই যে হচ্ছে, আর এই যে এত প্রচার হচ্ছে, ব্যাপক হারে লোক চলে যাচ্ছে সীমান্ত পার হয়ে। এসব গল্প কারা ছড়াচ্ছে? সীমান্ত পার হয়ে ব্যাপক হারে লোক যাবে কী করে? আর সেই অত লোক সীমান্ত পারি এলো কী করে? কিন্তু এই রাজনৈতিকভাবে এগুলো ব্যবহার করতে হয়। আর সাধারণ দরিদ্র মানুষ, তাদের জীবনে একটা নিরাপত্তাহীনতা তৈরি করে তাদের ভয় দেখাতে হয়। আচ্ছা ভাবুন তো, আজকে উত্তর বেঙ্গলে এই যে বন্যায় হয়ে গেল, এই যে এজরা স্ট্রিটে আগুনে জ্বলে গেল, এই বিভিন্ন জায়গায় পুড়ে যায়, তারা ডকুমেন্ট কোত্থেকে দেবে? কিন্তু অনুপ্রবেশের তত্ত্ব আছে। আমাদের প্রিন্সিপাল মিডিয়া যারা আদানি আম্বানির পয়সায় চলে, তারা বারবার বলে বেড়ায় অনুপ্রবেশ অনুপ্রবেশ, কারণ এটা বললে পরে মোদি সুবিধে, বিভাজনের তত্ত্ব খাড়া করা যাবে। সুতরাং এটা একটা বৃহৎ রাজনৈতিক বিষয়, সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখা দরকার। এবং আবারও বলি, মানুষ তার প্রজাতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করার আগে অনেক বেশি সচেতনভাবে প্রয়োগ করবেন, তা না হলে দেশের মঙ্গল হয় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।